আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতে আজকে যে মুসলিম বিরোধী দাঙ্গা এবং সার্বিকভাবে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তার অন্যতম খলনায়ক দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান আস্থাভাজন, পরামর্শদাতা এবং তার নির্দেশ বাস্তবায়নকারী। অমিত শাহ দেশটিকে হিন্দুত্ববাদের ধারায় নিয়ে গেছেন। হত্যার অভিযোগে জেলও খেটেছিলেন তিনি। খ্যাতনামা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে অমিত শাহের অপকর্মের লোমহর্ষক বহু কাহিনী উঠে এসেছে। বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। 2005 সালের নভেম্বরে এক শেষ রাতে সাদা পোশাকের পুলিশ অফিসারের একটি ছোট্ট দল পশ্চিম ভারতে একটি বাস থামান। তারা সোহরাবুদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যায়। তার সাথে তার স্ত্রী কাউসারও ছিলেন। দুজনকে পুলিশের আলাদা গাড়িতে তুলে 600 মাইল দূরে গুজরাটে নিয়ে যাওয়া হয়। এরপর আর কখনোই স্বামী স্ত্রীর দেখা হয়নি। সোহরাবুদ্দিন শেখের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাকে আটক করার কোনো আইনি ভিত্তিও ছিল না গুজরাট পুলিশের কাছে। তার স্ত্রীকে তো নয়ই। গুজরাটের সবচেয়ে জনবহুল শহর আহমেদাবাদে পৌঁছে সোহরাবুদ্দিন এবং কাউসারকে থানায় নেওয়া হয়নি। পরিবর্তে তাদের একটি আবাসিক এলাকার পৃথক বাংলোতে আটক রাখা হয়। 2 দিন পর 26শে নভেম্বর সোহরাবুদ্দিন শেখকে দক্ষিণ আহমেদাবাদের একটি হাইওয়ে মোড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পুলিশ দাবি করে তিনি একজন ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং পালানোর চেষ্টা করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সোহরাবুদ্দিনকে হত্যার 4 দিন পর 29শে নভেম্বর তার স্ত্রী কাউসারকেও নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ সদস্যরা তাকে বিষ প্রয়োগ করে। তারপর তার দেহ নর্মদা নদীতে নিয়ে যায়। সেখানে তার লাশ পুড়িয়ে ফেলে এবং ছাইভস্ম পানিতে ফেলে দেয়। পরে কেন্দ্রীয় সরকারের তদন্তকারীর পাওয়ার রেকর্ড অনুসারে প্রতিটি হত্যাকাণ্ডের সময় জড়িত অফিসাররা একাধিক ফোন কল করছিল। লাইনের অন্য প্রান্তে বরাবরই ছিল একজন প্রবীণ গুজরাটি রাজনীতিক। তিনি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার নাম অমিত শাহ। এসব বিবরণ 2010 সালে প্রকাশ করে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। সংস্থাটি সোহরাবুদ্দিনের হত্যাকাণ্ডের তদন্ত করছিল। পরে অমিত শাহের বিরুদ্ধে এই ঘটনায় অপহরণ, চাঁদাবাজি এবং খুনের অভিযোগ দায়ের করে সিবিআই। এই ঘটনায় অমিত শাহ কয়েক মাস জেলেও ছিলেন। সিবিআই এর চার্জশিটে বলা হয়, পুলিশ অফিসাররা সোহরাবুদ্দিন ও তার স্ত্রীকে হত্যা করেছে অমিত শাহের নির্দেশে। সিবিআই নিশ্চিত করেছে সোহরাবুদ্দিন গুজরাট পুলিশের সঙ্গে বেশ কয়েক বছর ধরে কাজ করেছিলেন। চার বছর পর 2014 সালের ডিসেম্বরে অমিত শাহের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বাদ দেওয়া হয়। বিচারক দাবি করেন তার বিরুদ্ধে পুরো মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল। এই মামলায় বছরের পর বছর কাজ করে সিবিআই আদালতে প্রমাণ দাখিল করলেও পরে বিচারকের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেনি। সে বছরের শুরুতেই ভারতে জাতীয় নির্বাচন হয় এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে নতুন সরকার গঠিত হয়। অমিত শাহ তার পুরো প্রাপ্তবয়স্ক জীবন কাটিয়েছেন নরেন্দ্র মোদীর পদতলে। 80-র দশকে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির নিচু পদের সৈনিক হিসেবে অমিত শাহ এবং মোদীর প্রথম পরিচয় হয়েছিল। বিগত 40 বছর ধরে তারা একসাথে ভারতীয় রাজনীতির পাদদেশ থেকে চরম শিখর পর্যন্ত অকল্পনীয় যাত্রা করেছে। এই সময়ে অমিত শাহ মোদীর আস্থাভাজন, পরামর্শদাতা এবং তার নির্দেশ প্রয়োগকারীর ভূমিকা পালন করেছেন। এই দুইজনের একজনকে ছাড়া অন্যজনের জীবনের গতিপথ চিত্রিত করা অসম্ভব। অমিত শাহ গুজরাটের নয়, গোটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির ক্ষমতার কেন্দ্রস্থল থেকে তিনি অভ্যন্তরীণ নীতির দায়িত্বে রয়েছেন। রাজধানী শহরের পুলিশ বাহিনী তার কমান্ড মেনে চলে। ভারতীয় রাষ্ট্রের গোয়েন্দা যন্ত্রের তত্ত্বাবধায়ক তিনি। সহজভাবে বলতে গেলে তিনি দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। বিজেপি চলমান সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি আরও অন্তত 5 বছর ধরে এই পদে থাকবেন তা নিশ্চিত। মোদির জন্য অমিত শাহ তেমনি একজন জর্জ ডব্লিউ বুশের জন্য যেমন ছিলেন ডিক চেনি এবং কার্ল রোভ। অমিত শাহ মোদির পেশি এবং একই সাথে ব্রেইন। গত 1 দশকে তিনি বিজেপির হিন্দুত্ববাদী আদর্শ অনুসারে ভারতকে পুনর্নির্মাণের মূল স্থপতি।
আজ ভারতীয় জীবনের একটি নতুন বৈশিষ্ট্য হল সরকারের সমালোচকদের জন্য হুমকি এবং হুমকির শ্বাসরুদ্ধকর পরিবেশ। অমিত শাহ এই ভয়ের পরিবেশের মুখ্য এবং মূর্ত প্রতীক, যা নিউজরুম থেকে কোর্টরুম পর্যন্ত সর্বত্র বিরাজমান। অমিত শাহের চেয়ে সমসাময়িক ভারতের কোনো ব্যক্তিগত গল্পই বেশি উজ্জ্বল নয়। দীর্ঘ অনুসন্ধানে অমিত শাহের অপকর্মের এসব ফিরিস্তি গার্ডিয়ানে তুলে ধরেছেন অতুল দেব। তিনি লিখেছেন, এই প্রতিবেদনের জন্য আমি যাদের সাথে যোগাযোগ করেছি তাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। অনেকে আবার ভয়ে কথা বলতেই অস্বীকার করেছেন। ভয়ের কারণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মন্ত্রী, এমনকি রাজনৈতিক সাংবাদিকরাও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তাদের কিছুই বলার নেই। কয়েকজন কথা বলতে রাজি হলেও তারা ফোনে তা করতে রাজি ছিলেন না। দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের একজন জুমে একটি সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন। এমনই ভয়ের পরিবেশ আজ ভারত জুড়ে। এর নেপথ্যে খলনায়ক অমিত শাহ। 2002 সালে গুজরাট দাঙ্গার আগুনে ভারতীয় ইতিহাসের বর্তমান যুগের সূচনা হয়েছিল। আহমেদাবাদে 3 দিনে হিন্দুদের হাতে শত শত মুসলমান নিহত হয়েছিলেন। কারো কারো হিসেবে নিহত হয় 2000 মুসলিম। পুলিশ সহিংসতা থামাতে তেমন কিছু করেনি, অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে। এমনকি মুসলিম নারীদের ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারাও হয়েছিল। মহিলাদের গর্ভবতী পেটে ছুরি মারা হয় এবং মুসলিম শিশুদের মাথা পাথর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। গুজরাটে মুসলিম নিধন নিয়ে সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্য সরকারের একটি তদন্তে বলা হয়, মোদি সেই সময়ের দায়মুক্তির পরিবেশের জন্য সরাসরি দায়ী। এটাই এই হত্যাকাণ্ডকে সম্ভব করেছিল। প্রায় 1 দশক ধরে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে তার প্রবেশ নিষিদ্ধ ছিল। গুজরাটে একটি সাম্প্রতিক বক্তৃতায় মোদির সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র অমিত শাহ গর্বভরে জনতাকে বলেন, মোদি সাহেব তাদের মানে ভারতের মুসলমানদের একটি উচিত শিক্ষা দিয়েছেন। এরপর থেকে কেউ আর দাঙ্গা করেনি। গুজরাটে অমিত শাহ কার্যকরভাবে মোদির নির্দেশনা অনুসারে রাজ্য পরিচালনা করেছিলেন। তিনি রাজ্য মন্ত্রিসভায় 12টি বিভিন্ন দপ্তরের কর্ণধার ছিলেন এবং রাষ্ট্রযন্ত্রে তার প্রভাব সেই সমস্ত পদবিকে ছাড়িয়ে গিয়েছিল। 2012 সালে তার বিরুদ্ধে সোহরাবুদ্দিন শেখ এবং তার স্ত্রীকে হত্যা সংক্রান্ত মামলাটি একক বিচারকের দ্বারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2014 সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শুনানি শুরু হয়। প্রথম বিচারক অমিত শাহকে আদালতে হাজির হতে বলার পরই তাকে বদলি করা হয়। এর 6 মাস পর দ্বিতীয় বিচারক ব্রিজ গোপাল হরিকিষাণ লোয়া অপ্রত্যাশিতভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু রহস্যে ঘেরা। এই মামলায় নিযুক্ত তৃতীয় বিচারক দায়িত্ব নেয়ার 3 সপ্তাহের মধ্যে শাহের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেন। মোদী সরকারের প্রথম মেয়াদে অমিত শাহ মিডিয়া মালিকদের ফোন করে বলতেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে তাদের কভারেজ সীমার বাইরে চলে যাচ্ছে। ভারতে মিডিয়া মালিকরা প্রায় সবাই ব্যবসায়ী। তাদের অন্যান্য আরও লাভজনক ব্যবসা রয়েছে, যার জন্য তারা সরকারের উপর নির্ভর করেন। ভারতে সাংবাদিকতার নীতি নিয়ে গালভরা আলোচনা হলেও তা সাধারণত নিউজরুমে চর্চা করা হয় না। টেলিভিশনের খবরে শুধু মোদির প্রশংসাই করা হয়। এর মধ্যে কোনো সংবাদপত্রের সম্পাদক মোদি এবং অমিত শাহকে বিরক্ত করলে তাদেরকে বের করে দেওয়া হয়। 2019 সালের মোদির দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে মানবাধিকার সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলো ভারতকে নিয়ে এতটাই উদ্বিগ্ন হতে শুরু করেছে যা আগে কখনো দেখা যায়নি। এই বছরের আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ শপথ নেয়ার 2 মাস পরে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের এজেন্ডার একটি দীর্ঘমেয়াদী অংশে বাস্তবায়ন কাজ শুরু হয়। তিনি ঘোষণা করেন, মোদী সরকার ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরকে দেয়া স্বায়ত্তশাসন প্রত্যাহার করতে ভারতীয় সংবিধান সংশোধন করবে। তবে এটি কার্যকর করার দিন সকাল পর্যন্ত মোদির মন্ত্রিসভার অন্য কোনো মন্ত্রী এই পদক্ষেপ সম্পর্কে কিছুই জানতেন না। অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে কয়েক মাস ধরে কাজ করছিলেন এই পরিকল্পনা নিয়ে।
ওই বছরের ডিসেম্বরে মুসলিম ছাত্ররা ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করলে অমিত শাহের অধীনে দিল্লি পুলিশ তাদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। তারা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরের সপ্তাহগুলোতে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। দিল্লিতে হাজার হাজার মুসলিম নারী বিক্ষোভ করেন। বিজেপি নেতারা বিক্ষোভকারীদের মারধর করার জন্য হিন্দুদের উস্কানি দেন। উগ্র হিন্দু জনতা পুলিশের চোখের সামনে 3 দিন ধরে রাজধানীতে দাঙ্গা চালায়। তার 10 মাইল দূরে বসে তখন মোদির সঙ্গে চা পান আর খোশ গল্পে মেতে উঠেছিলেন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের কথিত অবৈধ বাঙালি মুসলিমদের অমিত শাহ উইপোকা বলে মন্তব্য করেন এবং তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি দেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।